রক্ত বের হয়েছে? হে, আমি একজন কুমারী মেয়ে যে আজ তার প্রেমিকের কাছে নিজের কুমারিত্ব হারিয়েছে। আমি যতটুকু জানতাম একজন কুমারী মেয়ে প্রথমবার কোনো পুরুষের সাথে মিলিত হলে তার ডিং হয়, কিন্তু আশ্চর্য হলাম আমার এমন কিছুই হয়নি, তবে প্রচণ্ড থা অনুভব করছিলাম। ছাড়ো প্লিজ। প্রচণ্ড থায় কাতরাচ্ছি, হাত পা ছোটাছুটি করছি শাকিলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু একজন বলিষ্ঠ দেহের পুরুষের হাত থেকে নিজেকে মুক্ত করতে না পেরে সঁপে দিলাম নিজেকে। তার কাজ শেষ করে আমার উপর থেকে উঠে রাজ্য জয় করার হাসি হেসে জিজ্ঞাসা করল সেই আমার জীবনে প্রথম পুরুষ কিনা। তার উত্তরে আমি মাথা উপর নিচ করে বুঝালাম সেই প্রথম যাকে আমি আমার সবটা দিয়ে দিলাম। তারপর শাকিল বলল, ক্লিন হয়ে নাও, বাইরে ওরা অপেক্ষা করছে। আমিও কোনো কথা না বলে নীরবে দুফোঁটা চোখের জল ফেলে নিজেকে পরিষ্কার করে নিয়ে বস্ত্রবিহীন দেহে কাপড় জড়িয়ে ওই রুম থেকে বেরিয়ে অন্য রুমে গেলাম। আমাদের দেখে আন্টি খাবার খেতে ডাকলো। আমি আর শাকিল একসাথে খেতে বসলাম, যদিও খাবার আমার গলা দিয়ে নামছিল না, কিন্তু শাকিলের মাঝে কোনো অনুতপ্তবোধ নেই, গোগ্রাসে খেয়ে যাচ্ছে। খাওয়ার পর্ব শেষ করে কিছু সময় আমরা রেস্ট নিয়ে আঙ্কেল আন্টির কাছে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আমার বাসায়, শাকিল তার মেসে চলে যাবে। নিজের মাঝে অপরাধবোধে আমি জর্জরিত হয়ে যাচ্ছিলাম, নিজেকে নিজে ক্ষমা করতে পারছিলাম না। এইভাবে নিজের সতীত্ব হারাবো কখনো কল্পনা করিনি। এই সব কিছু ভাবতে ভাবতেই বাড়িতে চলে আসলাম। নিজের রুমে গিয়ে চুপচাপ বসে রইলাম, ভাবতে লাগলাম জীবনটা এইভাবে কেন এলোমেলো হয়ে গেল আমার, কেন সব শেষ হয়ে গেল। কিছু মাস আগের কথা। ফ্ল্যাশব্যাক, সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আমার, রেজাল্ট বের হয়নি এখনো, মনে হাজারো জল্পনা কল্পনা রেজাল্ট নিয়ে। আমরা সকল বান্ধবীরা ঠিক করে রেখেছি সবাই একই কলেজে ভর্তি হব, কত আনন্দ হবে, এই ভাবনায় রাত দিন পার করছিলাম। এখন আমার পরিচয় আসি। আমি সিমি, আতিকা জাহান সিমি, বাবা মায়ের বড় সন্তান, অনেক আদরে বড় হয়েছি। আমার পরিবারে একমাত্র ইনকাম সোর্স বলতে আমার বাবার ব্যবসাটাই ছিলেন, কিন্তু আমার মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পরেই বাবার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। 5 জনের সংসারে 3 বেলা ঠিকমতো খাবার জোগাতে হিমশিম খাচ্ছিল আমার বাবা। মামাদের সাহায্যে চলছিল আমাদের সংসার। ততদিনে বাবা একেবারে কর্মহীন হয়ে পড়েছিল। যে মানুষটা কখনো কারো কাছে কোনো কারণে সাহায্য চাইতো না, সে অন্যের দেয়া খাবার খাচ্ছিল, নিজ পরিবারকে খাওয়াচ্ছিল। হঠাৎ একদিন সকাল থেকে বাবাকে পাওয়া যাচ্ছিল না, অনেকের কাছে খোঁজ নিয়েও পাওয়া যায়নি বাবাকে। যোগাযোগ করার একমাত্র মাধ্যম মোবাইল ফোনটাও অফ করে রেখেছিল। এইভাবে প্রায় 2 মাস বাবার কোনো খোঁজ আমরা পাইনি। এরই মাঝে আমার কলেজের ভর্তি শুরু হয়ে গিয়েছিল। একা ঘরে বসে কান্না করতাম খুব। কত স্বপ্ন ছিল কলেজে পড়া নিয়ে, কিন্তু সব শেষ করে দিল অভাব নামের ঝড় এসে। যেখানে 3 বেলা খাচ্ছিলাম অন্যের দয়ায়, সেখানে কলেজে পড়া আমার জন্য আকাশ কুসুম ব্যাপার হয়ে দাঁড়ালো। ভর্তি হওয়ার আশা প্রায় ছেড়েই দিলাম। কিছুদিন পর মাম নিজেই এসে জিজ্ঞাসা করল ভর্তি হব কিনা। মামার প্রশ্নের উত্তরে কিছু বলতে পারিনি ওই দিন, কারণ আমার চোখ ভরা পানি টলমল করছিল। মামাও যা বুঝার বুঝে নিয়েছিল। ভর্তি হয়ে গেলাম একটা অর্ধ সরকারি কলেজে। এরপর শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন জার্নি। অন্যরা যখন দামি ড্রেস দামি ব্যাগ নিয়ে কলেজে আসছে, আমি তখন মামাতো বোনের দেয়া পুরনো একটা বোরখা পরে আর হাতে করে বই খাতা নিয়ে কলেজে যাচ্ছি। কলেজে গিয়ে বুঝতে পারলাম শুধু আসা যাওয়া করলে লাভ হবে না, পরীক্ষা তো দিতে হবে। তার জন্য প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগবে। কমার্সের স্টুডেন্ট আমি, সাথে ছিল আইসিটি আর ইংলিশ। তাই ভেবে নিলাম আমারও কিছু করতে হবে, যেন অন্তত নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারি। সেই ভাবনা থেকেই একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি নেয়া, মোটামুটি নিজের খরচটুকু চালিয়ে যাচ্ছিলাম। এর মাঝে বাবা বাসায় ফিরে এসে নতুন করে ছোট একটা ব্যবসা শুরু করলেন। কোনোভাবে আমাদের জীবন চলে যাচ্ছিল। বেশ কয়মাস পরের কথা, সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে একটা ছেলে রং নাম্বার থেকে আমার বাটন ফোনে কল দিল। স্বাভাবিকভাবেই আমি সালাম দিয়ে পরিচয় জানতে চাইলাম, কিন্তু ছেলেটা হেয়ালি করছিল, সঠিক পরিচয় দিচ্ছিল না। বিরক্ত হয়ে আমি কলটা কেটে দিলাম। এরপর থেকে প্রায় প্রতিদিন ছেলেটি আমাকে কল দিত। প্রথম ইগনোর করে গেলেও আস্তে আস্তে আমারও কথা বলার আগ্রহ হলো।
বেশ কয়দিন আমাদের কথা হওয়ার পর আমরা ঠিক করলাম দেখা করব। সেই ভাবনা থেকে আমরা একটা দিন, সময় আর নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে নিলাম। এরই মাঝে আমার দুইজন বান্ধবীকে শাকিলের বিষয়টা জানালাম। যেদিন দেখা করতে যাব সেদিন সাথে করে আমার সেই দুই বান্ধবীকেও নিয়ে নিলাম। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও শাকিলের কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর আমার বান্ধবী স্মৃতি আমাকে বলল কল দিয়ে জানার জন্য শাকিল এখন কোথায় আর কতক্ষণ লাগবে আসতে। ওর কথা মতো কল দিলাম শাকিলকে। প্রথম কলটা রিসিভ করেনি, আবারও কল দিলাম, এইবার রিসিভ হলো। কি ব্যাপার শাকিল, কোথায় আপনি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি কি আসবেন নাকি চলে যাব? শাকিল: আমি অনেক সময় আগেই চলে এসেছি কিন্তু তোমার সামনে আসছি না। আমি: কেন, কি সমস্যা? শাকিল: কারণ তুমি সাথে করে আরো দুইজন নিয়ে এসেছো, আর আমি তাদের সামনে আসতে পারবো না। এ কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো। রাগের বশেই বললাম ঠিক আছে, আসতে হবে না, চলে যাচ্ছি আমরা। সেদিন আর আমাদের দেখা হলো না। রাগ করে চলে আসলাম বাসায়। এরপর দুদিন আর কথা বলিনি শাকিলের সাথে। অনেকবার কল দিয়ে সরি বলার পর রাগ একটু কমলে আমাদের আবার কথা হয়। কতদিন এইভাবে কথা চলার পর সে আবারও দেখা করতে বলে, তবে এইবার একা যেতে বলল। প্রথমে রাজি হই নাই, কিন্তু ওর জোরাজুরিতে রাজি হতেই হলো। পরের দিন দেখা হলো আমাদের এক পার্কে। আমার সাথে কেউ না গেলেও ওর সাথে। ওর সাথে একজন বন্ধু এসেছিল, তা নিয়ে আমি একটু রাগও দেখিয়েছিলাম। পার্কে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। দুপুর হয়ে গেল। আমরা তিনজন পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে তিনজনই হাঁটছিলাম। আমি শাকিল সামনে, ওই ভাইয়াটা আমাদের পিছনে একটু দূরে দূরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে একটু কম লোকালয় একটা গাছের নিচে এসে বসলাম। হঠাৎ শাকিল আমার শরীরের শোকাতর জায়গায় হাত দিচ্ছিল। আমি যতবারই হাত সরাচ্ছি সে ততবারই হাত দিচ্ছে। একসময় সে আমার সাথে রজ বর দস্তি করছিল ওইসব জায়গায় হাত দেওয়ার জন্য। এরই মাঝে হঠাৎ তার ঠোঁট জোড়া আমার ঠোঁটগুলোকে ল করে নিয়েছে। আমি সমস্ত শক্তি দিয়েও তাকে আমার থেকে ছাড়াতে পারছিলামও না। একদিক দিয়ে ঠোঁটে কিস করছিল, অন্যদিক দিয়ে তার হাত আমার সারা শরীরে লাগছিল। এরই মাঝে সেই ভাইয়াটি এসে পড়ে, তাই শাকিল আমাকে ছেড়ে দেয়। আমার তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। কি থেকে কি হয়ে গেল? আমার এসব ভাবনার মাঝে ইমরান ভাইয়া বলল, ভাবি আপনার ফোন নাম্বারটা দিন। শাকিলের ওই বন্ধুটার নাম ইমরান। আমিও কিছু না ভেবে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু শাকিলের পক্ষে ছিল না। আমি বললাম রাখুক, সমস্যা কি, মাঝে মাঝে তোমার খোঁজ নিতে পারবো ভাইয়ার কাছ থেকে। তারপর আর কিছু বলে নাই শাকিল এই বিষয়। আমরা কথা বলছিলাম, হঠাৎ শাকিল বলল, সিমি তোমার মোবাইলটা দাও তো দেখি কেমন। আমিও সরল মনে মোবাইল দিয়ে দিলাম। সে মোবাইল নিয়ে কি করলো দেখিনি। আরও কিছুক্ষণ আমরা কথা বলে বের হয়ে আসলাম পার্ক থেকে। রিকশায় করে আমি আমার বাসায় আসছিলাম, শাকিল আমার পিছন পিছন বাইকে করে আসছিল। রিকশা থেকে নেমে আমি সোজা বাড়ির ভিতর চলে আসি। তারপর থেকে আমাদের বেশ কিছু দিন শুধু ফোনেই আলাপ হচ্ছিল। পহেলা বৈশাখের আর মাত্র 5 দিন বাকি। শাকিল বারবার দেখা করার কথা বলছিল। আমি প্রথম মানা করে দিলাম, কিন্তু সে মানছিল না। আমি রাজি হচ্ছি না, সেজন্য সে বলল আমি যদি তার সাথে না যাই সে আমার আর ওর একসাথে তোলা ছবি ইন্টারনেটে দিয়ে দিবে। যা শুনে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম এবং যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পহেলা বৈশাখের দিন সকাল সকাল তৈরি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। আমি তখনও জানতাম না শাকিল আমাকে কোথায় নিয়ে যাবে। আমার মন কোনোভাবেই যেতে সায় দিচ্ছিল না। নির্দিষ্ট একটা জায়গায় শাকিল আমার জন্য বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আমি গিয়ে তার বাইকে চড়ে বসলাম। আমি: আচ্ছা আমরা কোথায় যাব আজকে, কোনো পার্কে কি? শাকিল: না, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। শুনো, ওরা জানে তুমি আমার বিয়ে করা বউ। ওরা যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা তুমি রাতের বাসে গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছো। আমি রাগ করে বললাম, ওনাদের মিথ্যা কেন বললে? শাকিল: বুঝো না কেন, তুমি আমার বউ, এইটা না বললে কি আমরা আদালা কোনো স্পেস পাবো? একটু প্রাইভেসির ব্যাপার আছে তো শোনা। আমি: তাই বলে এত বড় মিথ্যা কথা বলবে? শাকিল: আহ বাদ দাও না।
আর কিছু বললাম, চুপচাপ বসে রইলাম। বাইকে এক পর্যায়ে একটা বাড়ির সামনে বাইক থামালো। আমরা চলে গেলাম বাড়ির ভিতর। আঙ্কেল আন্টি এগিয়ে এসে আমাদের ঘরের ভিতর নিয়ে গেলেন। যদিও তাদের আমি আগে থেকে চিনতাম না, কিন্তু তারা হয়তো আমার সম্পর্কে অবগত ছিল। তাদের আচরণে আমি তেমনটাই আন্দাজ করেছি। চলবে।